প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং গ্রোথের মধ্যে পার্থক্য কি। গ্রোথটা কি বেসিক্যালি, তাড়াতাড়ি তাড়াতাড়ি না দেখে বন্ধ হয়ে যায়, তাহলে ডিসকন্টিনিউয়াস প্রসেস। ডেভেলপমেন্ট আমৃত্যু, কন্টিনিউয়াস চলতে থাকে, ওম টু টুম। হ্যাঁ, তাহলে গ্রোথ আর ডেভেলপমেন্ট, গ্রোথ হচ্ছে ডিসকন্টিনিউয়াস আর এটা হচ্ছে কি কন্টিনিউয়াস। তারপরে আর গ্রোথ গুণগত, কোয়ালিটি হ্যাঁ, কোয়ালিটি কোয়ান্টিটি দুটো হবে, একদম পারফেক্ট। কারণ কি, গ্রোথটা বেসিক্যালি ডেভেলপমেন্টেরই পার্ট। ডেভেলপমেন্ট একটা বিগার পিকচার যার মধ্যে গ্রোথ রয়েছে। এগুলো আসছে রে, এতটা আসছে। তাহলে ডেভেলপমেন্টটা কি, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই। মানে একটা বাচ্চার, আমরা বিকাশের যে ডোমেনগুলো পড়েছিলাম, কি কি ডোমেন ছিল? 4টা ডোমেন ছিল ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, ফিজিক্যাল মানে কি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানেই তো গ্রোথ, তাই না? তাহলে ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল, সোশ্যাল, একদম। এই তিনটা কি ছিল ডেভেলপমেন্টের, কি ছিল, দিক ছিল। দেখতে হচ্ছ 4টা। কোনো কোনো জায়গায় ইমোশনাল আর সোশ্যালকে একসাথে করে সোশিও ইমোশনালও বলা থাকে। তো যাই হোক, এটা মোট কথা 4টা আমাদের ডেভেলপমেন্টের দিক। আর কি এদের মধ্যে পার্থক্য? দুজনেরই হবে, গ্রোথেও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হবে। দুটোরই থাকবে। গ্রোথেও হেরিডিটি এফেক্ট ফেলে, এনভায়রনমেন্ট তো ফেলে। বেশি হেরিডিটি এফেক্ট ফেলে গ্রোথে, বাবা মায়ের থেকে যা পাই। এনভায়রনমেন্ট দিয়ে কম এটাকে ত্বরান্বিত করা যায়। আর ডেভেলপমেন্টে করা যায় এনভায়রনমেন্ট দিয়ে বেশি। হেরিডিটি থেকেও ডেভেলপমেন্ট আসে, কিন্তু এনভায়রনমেন্ট দিয়ে বেশি ত্বরান্বিত করা যায়। আর কি ছিল? ডেভেলপমেন্ট ছিল হচ্ছে প্রোগ্রেসিভ, সবসময় সামনের দিকে এগিয়ে যাবে। একটা বাচ্চা সাইকেল চালানো, সুইমিং শিখে নেবে, তারপরে সে কোনোদিনই ভুলবে না। আর গ্রোথ হচ্ছে কি, গ্রোথ একটা টাইমে থেমে গেল। এইটুকুই ছিল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার তুমি ডেভেলপমেন্ট কি করে ত্বরান্বিত করবে অ্যাজ এ টিচার? অ্যাক্সিলারেট, বাড়াবে কি করে? এটা তোমারই কাজ, ডেভেলপমেন্ট ত্বরান্বিত করা। গ্রোথটা তো হেরিডিটি থেকে পাচ্ছে কিছুটা, আর কিছুটা খেলাধুলোর মাধ্যমে চেঞ্জ হয়। এমা কি করে করবে ত্বরান্বিত? বাচ্চার বিকাশ কি করে ঘটাবে? ডায়াগনিস্ট করতে হবে ওর কোথায় সমস্যা রয়েছে, তারপরে তাকে স্টিমুলেটিং এনভায়রনমেন্ট দিতে হবে। একটা শিশু যার একটা কালো ক্লাসরুমে বসে আছে, কোনো রং নেই, আর একটা বাচ্চা দেখছে অনেকগুলো বন্ধুর সঙ্গে একটা কালারফুল রুমে বসে আছে, ওখানে অনেক নদী পাথর এসব আছে। তো ওই বাচ্চাটাকে তুমি স্টিমুলেটিং একটা এনভায়রনমেন্ট দিয়েছো, যার মাধ্যমে ও স্টিমুলেট হচ্ছে, উদ্দীপিত হচ্ছে, ওর পড়তে ভালো লাগছে, ও স্কুল যাবে। এই বাচ্চাটা স্কুলই যাবে না পরের দিন থেকে ভয়ে। হলো, এভাবে ডেভেলপমেন্টকে করা যায় ত্বরান্বিত। আর ডেভেলপমেন্টের দিক, কিভাবে ডেভেলপমেন্ট ছড়াচ্ছে, এটাও একটা ছিল খুব ইম্পর্টেন্ট। সেফালোকোডাল, প্রক্সিমোডিস্টাল, বলো সেফালোকোডাল কোনটা? সেফালোকোডাল হেড টু টো, সেফালোকোডাল হেড টু টো, নিচের দিকে নামবে। মানে প্রথমে মাথার বিকাশ হচ্ছে, তারপরে হার্ট, তারপরে লোয়ার বডি পার্ট। সেফালোকোডাল। প্রক্সিমোডিস্টাল সেন্টার টু বাইরের দিকে, প্রথমে মানে বডি, তারপরে হাত, তারপরে ধীরে ধীরে এগুলো। এটা থেকে আরো একটা ছিল জেনারেল টু স্পেসিফিক। ডেভেলপমেন্ট জেনারেল থেকে স্পেসিফিকের দিকে হয়, এগুলো বিকাশের নীতি। সেটা কি, জেনারেল টু স্পেসিফিক বলতে কি বোঝাচ্ছে? দারুণ ট্রান্সলেশন। কি এটা জেনারেল টু স্পেসিফিক? কারোর যদি রাইটিং স্কিলের ক্ষমতা 10 জনের থেকে একজনের বেস্ট হয়, সেটা স্পেসিফিক ডেভেলপমেন্ট হচ্ছে তার সৃজনশীল দক্ষতা। সেটা কি? এটা তো ঠিকই আছে, স্পেসিফিক ঠিক আছে। এটা তো তার আগে জেনারেল হয়, তার আগে জেনারেলটা কি? 10 জন লিখতে শিখে গেল, এবার না, এটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেক আলাদা আলাদা।
জেনারেল টু স্পেসিফিক মানে একটা বাচ্চা প্রথমে গ্রস মোটর স্কিল শিখছে, হুম, হাত পা নাড়াচ্ছে, দৌড়াচ্ছে, এটা জেনারেল। তারপরে বাচ্চাটা কিছুদিন পরে গিয়ে ওকে কাঁচি দিয়ে দাও, সুন্দর করে ডিজাইন করে কেটে দিচ্ছে, বা ও সুন্দর করে ছবি আঁকছে। মানে প্রথম ওর গ্রস মোটর স্কিল হচ্ছে, গ্রস মোটর থেকে কি হচ্ছে ধীরে ধীরে ফাইন মোটর স্কিল তৈরি হচ্ছে, জেনারেল, গ্রস মোটর, সেখান থেকে স্পেসিফিক। ঠিক। হলিস্টিক ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ইজ এ হলিস্টিক থিং। সর্বাঙ্গীন, আরো হলিস্টিকের মধ্যে আরেকটা টার্ম ছিল, মানে হলিস্টিক মানে শুধু সর্বাঙ্গীন নয়, ইন্টার রিলেটেড। মানে কারো যদি ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় তাহলে তার কগনিটিভ হবে, কারো যদি সোশ্যাল হয় তাহলে তার ইমোশনাল হবে, এরকম ব্যাপারটা, মানে একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড ডেভেলপমেন্ট। হুম। ডেভেলপমেন্ট নিয়ে আর মনে হয় না সেরকম কিছু আছে, দেখে নি। দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সেকেন্ড পেজে যাও, তাই লেখা আছে স্টেজেস অর পিরিয়ডস অফ ডেভেলপমেন্ট। প্রথমে ইনফ্যান্সিতে দেখো লেখা আছে সেন্সারি মোটর ডেভেলপমেন্ট। সেন্সারি মোটর ডেভেলপমেন্ট বলতে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পিডিএফ এর সেকেন্ড পেজ। হ্যাঁ, সেন্সারি মোটর, হাত পা নাড়ানো না। কোন অনুভূতি? না, ইমোশন না, সেন্সার্স, ইন্দ্রিয়, ইন্দ্রিয় সংক্রান্ত যে মোটরগুলো রয়েছে, হ্যাঁ, সেই সংক্রান্ত যে মোটরগুলো রয়েছে সেটা হচ্ছে কি ইনফ্যান্সি, মানে 0 থেকে 2 বছরের মধ্যে এগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। গরম চা খেয়ে নিয়ে তারপর আর কোনোদিন চায়ের দিকে ঘুরেও তাকাবে না, কিন্তু প্রথম প্রথম চা নিয়ে খুব ইন্টারেস্ট, কারণ কি গরম লেগে গেছে ওর। তারপরে দেখো 2 থেকে 6 বছরের মধ্যে একটা কথা লেখা আছে, দেখো ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শিখছে, তাই না? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের, হ্যাঁ, তুমি অন্য বিষয় আছে। হুম, সেকেন্ড পেজেও যে স্টেজেস অফ পিরিয়ডস অফ ডেভেলপমেন্ট। হুম 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 হুম। আচ্ছা, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট, স্টর্ম অ্যান্ড স্ট্রেস, এটা কোন স্টেজকে বলা হচ্ছে? এটা বলা হচ্ছে 12 থেকে 18 বছর। হুম, কারণ এই টাইমটাতে অবভিয়াসলি একটা বাচ্চা স্কুলে পড়ছে, ইমোশনালি সে অতটাও স্টেবল না, অনেক এক্সপেকটেশনস রয়েছে তার, তার প্রতি রয়েছে, তার নিজের রয়েছে, তারপরে সে নিজের আইডেন্টিটি তৈরি করছে। এই অবস্থায় কোনো ছেলে একটু অন্যরকম হয়ে যেতে পারে, কোনো মেয়ে একটু টমবয় হয়ে যেতে পারে, মানে তখনও আইডেন্টিটি তৈরি করছে নিজের। এই ব্যাপারগুলো। আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড গুলো অন্য একটা টার্ম ছিল, আজকে এটা করছিলাম মানে কোশ্চিন গুলোতে। ও হ্যাঁ, ওগুলো থাকবে, অন্যান্য নাম থাকবে। হুম, মানে সবাই সবাই যেরকম ভাবে বলেছে সেই সেই অনুযায়ী থাকবে। হুম, এটা কার থিওরি? এটা মানে ভাইগটস্কি, প্রি অপারেশন, পিয়াজের। আচ্ছা আচ্ছা, তাহলে হলো এটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। এখানটাতে যেটা ইম্পর্টেন্ট, 3 নম্বর পেজে এসো, 3 নম্বর না 2 নম্বর পেজে, 2 নম্বর পেজে একটা চার্ট করা আছে, চার্টে লেখা আছে পিঁয়াজের থিওরি আর ভাইগটস্কির থিওরি আর রেসিপ্রোকাল ভিউ এখনকার। তো পিঁয়াজে যে কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, মানে কগনিটিভ মানে জ্ঞান, প্রজ্ঞা, জ্ঞান দিয়ে শিখছে, বা এই কি বলেছিল পিঁয়াজে, কি বলেছিল বাচ্চাটা? লিটল সায়েন্টিস্ট, নিজে থেকেই শিখবে। হ্যাঁ, তো পিঁয়াজ ওই জন্য বলেছিল ডেভেলপমেন্ট প্রিসিডস লার্নিং, মানে বাচ্চাটার যদি ডেভেলপমেন্ট নাই হয়ে থাকে তাহলে কি হবে, সে শিখতে পারবে না। এ চাইল্ড মাস্ট বি ডেভেলপমেন্টালি রেডি, মানে আগে থেকেও ডেভেলপমেন্ট হয়ে থাকতে হবে, তারপরেও শিখতে পারবে, কারণ যেহেতু নিজে থেকে শিখছে, সেজন্য ওর থিওরি অনুযায়ী এটা ঠিক। ভাইগটস্কি এর উল্টোটা বললো, ভাইগটস্কি কি বললো? লার্নিং ড্রাইভস ডেভেলপমেন্ট, মানে লার্নিং হবে তার ফলে ডেভেলপমেন্ট হবে। তাহলে আগে কি হচ্ছে? আগে লার্নিং হচ্ছে। তাহলে ভাইগটস্কি উল্টো বললো লার্নিং ড্রাইভস ডেভেলপমেন্ট, লার্নিং আগে তারপর ডেভেলপমেন্ট। ভাইগটস্কি আরেকটা কথা বললো, জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা কি? হিন্টস দিতে হবে। তো জেডপিডি মানে কি? এরিয়া পর্যন্ত সে নিজে জানে, তার বাইরের ক্ষেত্র যেখানটায় ও জানে না, সেই সেই ক্ষেত্রটা। এক্সপ্লোর করার জন্য তাকে শিক্ষক
ওখানে শিক্ষককে কি বলা হচ্ছে? হ্যাঁ, আরো একটা জিনিস বলা হয়েছিল, স্ক্যাফোল্ডার। হুম, স্ক্যাফোল্ডিং কি? ধাপে ধাপে যখন এটা আর একটু মডিফাই করে বলেছিলাম পরে স্ক্যাফোল্ডিংকে, বলো। একটা টিচার কি করবে যখন বাচ্চাটা কিছু করতে পারছে না কিন্তু ওটা ওর এবিলিটির মধ্যে আছে? প্রথমে জেডপিডি হবে না সেখানে, হ্যাঁ। মানে হেল্প করবে বা উদাহরণ দিবে তাকে, হুম। এক্সাম্পলস দিতে হবে, তারপরে না পারে তখন সে ওকে হিন্ট দেবে, একটাই কাজ টিচারের, হিন্ট দেবে, এবং সেটা পার্মানেন্টলি নয়, টেম্পোরারিলি দিয়ে সরে যাবে, তখন বাচ্চাটা নিজে থেকেই করবে। স্ক্যাফোল্ডিং এটাই। হুম। রেসিপ্রোকাল ভিউ, আমরা এখন কি মনে করি বা কি জানি আমরা, ল্যাঙ্গুয়েজ থট দুটোই মিথস্ক্রিয়া, দুটো একসাথেই ঘটে, কোনোটা আগে পরে ওরকম ব্যাপার নেই, এবং দুটোই দুটোকে ড্রাইভ করছে। হুম। রোল অফ এ টিচার, স্ক্যাফোল্ডিং করবে, ফ্যাসিলিটেটিং কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রজ্ঞামূলক বিকাশ করাবে, স্ক্যাফোল্ডিং করবে, প্রমোটিং ক্রিটিক্যাল থিঙ্কিং, জটিলভাবে ভাবতে শেখাবে। এই দুনিয়া তো সহজ না, এবং জটিলভাবে ভাবার জন্য আমরা অনেক কিছু করতে পারি। যারা দেখবে যে গাড়ি চালাতে গিয়ে সামনে ব্রেক করতে হবে না অ্যাক্সিলারেট করতে হবে এটা বুঝতে পারে না, তার মানে তার জটিলভাবে ভাবনাটা ঠিকমতো তৈরি হয়নি, রিজনিং করতে পারছে না। তো এই রিজনিংটা করাটাও শেখানো কিন্তু একটা টিচারের দায়িত্ব। হুম। তারপরে দেখো, এরপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাপোর্টিং সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট। এখানটাতে কি হচ্ছে? সোশিও ইমোশনাল, সমাজের ওই মোডেস্টি, মোডালিটি, এই জিনিসপত্রগুলো চলে আসবে এখানটাতে। হুম। টিচিং সোশ্যাল স্কিল, ফস্টারিং সেলফ এস্টিম। আর সেলফ এস্টিম মানে আত্মবিশ্বাস যেন তৈরি করতে পারে, ফস্টার করতে পারে। কারণ যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে সে সোসাইটির জন্য তার কোনো মূল্যই নেই, নিজের জন্য তার কোনো মূল্য নেই, মানে কনফিউজড আত্মা যাকে বলে আর কি। তারপরে এনকারেজিং ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট কি করে এনকারেজ করবে? খেলাধুলো, এসবের মাধ্যমে। হুম। আর কিছু নেই এখান থেকে। গ্রস মোটর, ফাইন মোটর তো বললাম, আর কিছু নেই সেরকম। তারপর হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং হয়ে গেল। হেরিডিটি অ্যান্ড সোশ্যালাইজেশন, বেশি কিছু বলার আছে এখান থেকে? হেরিডিটি কি? যেটা বাবা মায়ের থেকে পাচ্ছি, যেটা পরিবর্তন করা সম্ভব নয়। হেরিডিটির 3টে সূত্র ছিল, ল অফ সিমিলারিটি, ল অফ ভ্যারিয়েশন, ল অফ রিগ্রেশন। ল অফ রিগ্রেশনটা কি কে বলবে না দেখে? ল অফ সিমিলারিটি জানো, বাবা মায়ের থেকে বাচ্চা পাচ্ছে, সিমিলার হচ্ছে। ল অফ ভেরিয়েশন বলছে বাবা মা যদি কিছু একটা হাই অ্যাচিভ করে থাকে, বাচ্চাটা যে সেই হাই জিনিসটা অ্যাচিভ করে ওরকম ব্যাপার নেই, বাচ্চাটা অ্যাভারেজ থাকতে পারে, বেশিরভাগ বাচ্চা অ্যাভারেজ হয়। হ্যাঁ। আর ল অফ রিগ্রেশন কি বলছে? বাবা মা খুব ভালো, বাবা মা খুব লম্বা, বাবা মা খুব ফর্সা, বাচ্চা তার উল্টো। ল অফ রিগ্রেশন তুমি অ্যাজ এ টিচার তার উপর এক্সপেকটেশনস এই 3টে লয়ের উপরে বেস করে সেট করবে, যে ও ভালো মানে ওর বাবা মা ভালো মানে ও ভালো হতেই হবে, বা ওর দাদা ভালো মানে ভালো হতেই হবে, এরকম ব্যাপার নেই। দুটো জমজ বাচ্চাও ভালো হয় না, একই মানে ভালো কি একই রকম হয় না, একদম আলাদা হয়। হুম। হয়তো ফিজিক্যালি একই কিন্তু মেন্টালি বা অন্য কোনো দিক থেকে একই হয় না। এনভায়রনমেন্ট, টিচার কি করবে? স্টিমুলেটিং এনভায়রনমেন্ট দেবে যেন তার বিকাশ ঘটে। এইগুলো সবগুলো কিসের পার্ট বলো তো? এই চ্যাপ্টারগুলো চাইল্ড ডেভেলপমেন্টের পার্ট। তাহলে এখানটাতে সবটারই মূল অর্থ চাইল্ড ডেভেলপমেন্ট কি করে তুমি তাড়াতাড়ি করাবে। ঠিক আছে? আচ্ছা, এনভায়রনমেন্ট হেরিডিটি হলো। এরপরে মেন জিনিস, পিঁয়াজে, কোহলবার্গ, ভাইগর্সকি। শুরু হচ্ছে পিঁয়াজে দিয়ে। পিঁয়াজে কি বললো? পিঁয়াজে বললো স্কিমার কথা বললো। আর পিঁয়াজে কোন তত্ত্বে বিশ্বাস করতো? নিজে ডিসকভার করবে। আর কগনিটিভ, কগনিটিভ মানে জ্ঞানমূলক, নিজে ডিসকভার করে নিজের জ্ঞানটা বাড়াবে, জ্ঞান ভান্ডারটা বাড়াবে। এবার জ্ঞান ভান্ডার যখন বাড়াবে, ইনফরমেশন ঢোকাবে, সেই ছোট ছোট ইনফরমেশনের প্যাকেটগুলোকে আমরা কি বলছি? স্কিমা। ওর ডাটা, ওটা স্টোর হচ্ছে। স্কিমার কথা প্রথম বললো। অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ করবে, মানে ফিটিং নিউ ইনফরমেশন টু এক্সিস্টিং স্কিমাস, নতুন নতুন জিনিস ঢোকাচ্ছে, জাস্ট নতুন জিনিস ঢোকাচ্ছে, এটা অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। অ্যাকোমোডেশন কি? মডিফাই করবে, মানে নতুন জিনিস তো ঢোকাচ্ছিল, এবার নতুন জিনিসের মধ্যে নতুন জিনিসটাকে একটু চেঞ্জ করলো, এডিট করে দিল, যে
চা সবসময় লাল হয় না, এক এক সময় চা সাদা হতে পারে, লালও হতে পারে। এটা হচ্ছে অ্যাকোমোডেশন, মডিফাই করা। ইকুইলিব্রেশন অতটা ইম্পর্টেন্ট না, অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনের মধ্যে তারতম্যটাকে মানে ব্যালেন্সটাকে বলা হচ্ছে ইকুইলিব্রেশন। স্টেজেস অফ ডেভেলপমেন্ট, পেঁয়াজের কি ছিল প্রথম সেন্সারি মোটর, যেটা বললাম প্রাথমিক অবস্থায় ওর সেন্সারগুলো, বাচ্চাদের সেন্সারগুলো খুব অ্যাক্টিভ থাকে, সেটা দিয়ে সব কিছুও শেখে, এটা ডেভেলপমেন্ট হয় প্রথমে। তারপরে প্রি অপারেশনালে কি হচ্ছে, প্রি অপারেশনালে ইগোসেন্ট্রিজম, অ্যানিমিজম মানে সর্বপ্রাণবাদ, সব কিছুর মধ্যে প্রাণ আছে। হুম হুম হ্যাঁ একদম। ইরিভার্সিবিলিটি, ইরিভার্সিবিলিটি কি বোঝাবে? বাহ দারুণ, এটা হচ্ছে ইরিভার্সিবিলিটি। সেন্ট্রেশন, এটা ইরিভার্সিবিলিটির একটা ভাগ, মানে ওর ভাবনাটা একদিকে সেন্টার্ড, ওর ভাবনাটা পেছন দিকে আসতে পারবে না, কোনো সাইডেও যেতে পারবে না, একমুখী চিন্তন। কংক্রিট অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল মানে লজিক তৈরি হওয়া শুরু হয়ে গেছে, এখন লজিক বিগিনস। কনজারভেশন, এটা ইম্পর্টেন্ট, কনজারভেটিভ হয় এই সময় বাচ্চারা, না তুমি এটা করবে না, না আমার মা এটা কেন করবে, না আমার দাদা এটা কেন করবে, খুব কনজারভেটিভ হয়, ঠিক আছে, 7 থেকে 11 বছর বয়স। এরপরে হচ্ছে এই স্টেজে কি হয়, ডিসইন্টারেশন অ্যান্ড রিভার্সিবিলিটি। ডিসইন্টারেশন মানে বহুমুখী চিন্তা করতে পারবে, রিভার্সিবিলিটি মানে পেছন দিকে আসা সম্ভব এটাও বিশ্বাস করতে পারবে, মানে বুঝতে পারবে। ফর্মাল অপারেশনাল, এটা নিয়ে কিছুই বলার নেই, মানে ও ফর্মালি রেডি হয়ে গেছে এই দুনিয়াতে চলার জন্য, বাচ্চাটা যখন মাধ্যমিক টাধ্যমিক দিচ্ছে, ঠিক আছে। এবার দেখো, আমি এর আগে পড়াইনি ক্রিটিক্সগুলো, তো প্রথমেই পেঁয়াজের ক্রিটিক করেছে। পেঁয়াজের সমালোচনা কি করা হয়েছে, পেঁয়াজের সমালোচনা করা হয়েছে, পেঁয়াজে আন্ডার এস্টিমেট চিলড্রেন্স এবিলিটিস, হি ইগনোর দ্য ইনফ্লুয়েন্স অফ কালচার অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। ও কি করেছে, মানে সোসাইটির যে কোনো একটা মূল্য থাকতে পারে সেটাকেও ইগনোর করে দিয়েছে। ও যে বলেছে না ইগোসেন্ট্রিজম, তারপরে কথাগুলো বলেছে বাচ্চা নিজেই শিখবে, তাহলে পেঁয়াজে শুধুমাত্র ওই বাচ্চাটার নিজের উপরে জোর দিয়েছে, সোসাইটি যে ওর উপর এফেক্ট ফেলবে সেটা নিয়েও ভাবেনি। সেটা নিয়ে কে ভাবলো? ভাইগটস্কি। এরপরে আছে ভাইগটস্কি। ভাইগটস্কির কি সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সামাজিক নির্মিতিবাদ। আর এ কি বললো, লার্নিং প্রিসিডস ডেভেলপমেন্ট, লার্নিং হওয়ার ফলে ডেভেলপমেন্ট হবে। আর পেঁয়াজে কি বলেছিল, ডেভেলপমেন্ট যদি হয়, মানে ডেভেলপমেন্টের স্টেজ যদি থাকে, তাহলে লার্নিংয়ে সেটা অ্যাচিভ করা সম্ভব। যতটুকু ডেভেলপমেন্ট ততটুকুই লার্নিং, তার বেশি লার্নিং হবে না, কারণ নিজে শিখছে, সেখানে তো ব্যাপার নেই। এবার আমরা চলে আসলাম ভাইগটস্কি। ভাইগটস্কি বললো জেডপিডি, স্ক্যাফোল্ডিং, এগুলো আলোচনা করা হলো। সোশ্যাল ইন্টারাকশন, এমকেও ওর ফুল ফর্ম মোর নলেজেবল আদার, মোর নলেজেবল আদার্স। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, এটা নিয়ে কি বললো ভাইগটস্কি? ল্যাঙ্গুয়েজ থট সেপারেট বললো, আর বললো যে এরা মার্চ করছে এজ 3-তে গিয়ে। তাহলে আগে থট হবে মনে হয়, যাই হোক, ওটা ওই ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টারটা একটু দেখে নিই, আমিও ভুলে গেলাম। পেঁয়াজে বলেছিল আগে থট তারপর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ড্রাইভস থট, বা পেঁয়াজে কি বললো, আগে থট তারপর ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এগুলো আমাকেও মনে রাখতে হবে। আচ্ছা, এবার এই কি বললো, প্রাইভেট স্পিচ ইনার স্পিচের কথা বললো। প্রাইভেট স্পিচ ইনার স্পিচ কি করছে, বাচ্চার নিজেকে মোটিভেট করছে। হ্যাঁ, সবার ক্রিটিসিজম আছে, আছে আছে। এই যে দেখো, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ দিয়েছে। ভাইগটস্কি ডায়েড ইয়ং, খুব অল্প অবস্থায়, মানে অবস্থায় মারা গেছিল। সো হিজ থিওরি ইজ সামওয়াট ভেগ অন বায়োলজিক্যাল কন্ট্রিবিউশনস টু ডেভেলপমেন্ট, মানে ও লাস্টের স্টেজগুলো নিয়ে অতটা বেশি আলোচনা করতে পারেনি, ভাবতে পারেনি। তারপরে আসলো কোহলবার্গ। কোহলবার্গ পড়ার বিষয়, এটা নিয়ে বলার কিছু নেই। কোহলবার্গ ওই যে হাইন্স ডিলেমা, মানে না না না, ওটা আলাদা, জেন্ডার আলাদা চ্যাপ্টার। কোহলবার্গ ওই যে ডুইং গুড টু অ্যাভয়েড পেন, যেটা তোমাদের উপরে প্রয়োগ করা দরকার, ঠিক আছে।
তিনটা স্টেজ বললে এটা থেকে কোশ্চেন আসে কিন্তু। প্রি অপারেশনাল, এখানটাতে পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স। তারপরে লেভেল 2 হচ্ছে কনভেনশনাল, 10 থেকে 13 বছর, গুড বয় নাইস গার্ল বললে মোটিভেট হচ্ছে। তারপরে লেভেল 3 হচ্ছে পোস্ট কনভেনশনাল। এটা মনে রাখবে, লেভেল 3তে গিয়েও সোশ্যাল কন্ট্রাক্ট শিখবে, মানে সোসাইটির নিয়ম শিখবে, এবং ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, মানে রোল মডেল যে তৈরি করছি না আমরা নেতাজিকে, গান্ধীকে, যেগুলো ইউনিভার্সালি মনে করা হয়, সেগুলো লাস্ট স্টেজে গিয়ে পোস্ট কনভেনশনাল 13 ক্লাসে গিয়ে শিখবে। তার আগের স্টেজটা ইম্পর্টেন্ট, তার আগের স্টেজেও কি শিখছে, ল অ্যান্ড অর্ডার শিখছে। যে এটা করলে কিন্তু ভুল বা এটা করলে ঠিক, এটা ও কনভেনশনাল স্টেজে গিয়ে শিখে যাচ্ছে। তার আগে অবধিও যেটা ভয় পাবে সেটা করবে না, এইটুকুই জানে, বা যেটা থেকে মানে মার খাবে না, এরকম একটা ব্যাপার। এরও ক্রিটিসিজম আছে। এর ক্রিটিসিজম কি বলছে, কোহলবার্গ থিওরি ইজ বেসড অন মেল পার্সপেক্টিভ অফ জাস্টিস, ঠিক আছে, ইগনোরিং দ্য ফিমেল পার্সপেক্টিভ অফ কেয়ার। ব্যাটম্যান থিওরিতে বিশ্বাস করতে হয় জাস্টিস, কিন্তু যেটা কেয়ার করে একটা বাচ্চার মানে ডেভেলপমেন্ট ঘটানো সম্ভব, সেটা কোহলবার্গ দেখেনি। তো প্রত্যেকেরই কিছু না কিছু ক্রিটিক্স আছে। আর এটা কে ক্রিটিক করেছিল, এই মহিলাটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, ক্যারল গিলিগান। হ্যাঁ, ও হ্যাঁ, এই ক্রিটিসাইজ কোহলবার্গ ফর জেন্ডার বায়াস। তো ওর একটা ছাত্রী ওকে বলেছিল, যেহেতু বয়েজ নিয়ে করেছিল সব, আচ্ছা তো স্টুডেন্টের মেয়ে স্টুডেন্টার নাম ছিল, যেটা বললো। হ্যাঁ, আচ্ছা, তুমি ঠিকই বলেছো। ওই যে একটা জায়গায় বলে না যে কোহলবার্গ জেন্ডার বায়াস ছিল। জেন্ডার বায়াস মানে ও যেহেতু হ্যাঁ, সব ছেলেদের উপরে করেছে, তাই জন্য ও ছাত্রীটাই জেন্ডার বায়াসের উপর ক্রিটিসিজম করেছিল। একদম ওয়েস্টার্ন সেন্ট্রিক। তারপরে এখানটাতে চার্টটা আছে, চার্টটা একটু পড়বে। এখানকার যদি তোমরা কুইজ যেগুলো আছে না, এখানেই মোটামুটি 30টা কোশ্চেন আছে। 30টা কোশ্চেনের কিন্তু এক্সাম মানে ব্যাখ্যা দিয়ে উত্তর দিয়েছি আমি, মানে শুধুমাত্র আনসার এ বা বি দিয়ে দিই, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহ উত্তর আছে। তো এটা করলে 30টা কোশ্চেন করলে তোমাদের কিন্তু খুব উপকার হবে এই কুইজে, মানে যেটা তোমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে সেটার উপরে, কারণ এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আসবে। রিসেন্ট যেগুলো পড়েছি সেগুলো আর বলবো না, হ্যাঁ, যেমন জেন্ডারটা আর বলবো না। আচ্ছা, এইটার আগে কোনো থিওরি ছিল না। ও আচ্ছা, চাইল্ড সেন্ট্রিক অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশনটা কই? ওটাই নেই এখানটাতে। যাক, বলো চাইল্ড সেন্ট্রিক আর প্রোগ্রেসিভ এডুকেশনটা কি? চাইল্ড সেন্ট্রিক কি? শিশু কেন্দ্রিক, বাচ্চা সেন্টারে থাকবে, টিচার না হয়, মানে লেকচারের ব্যাপারটা থাকবে না সেখানটাতে, টিচারই মেন নয়, সেখানে বাচ্চাটা মেন। একটা বাচ্চা, অনেকগুলো বাচ্চাকে সেন্টার করে হয়তো অনেকগুলো টিচার বসে থাকতে পারে। তারপরে তাদের ক্লাসরুমগুলো কালারফুল হবে, ক্লাসরুমে যেসব টিএলএম থাকবে সেগুলো কালারফুল হবে। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। প্রোগ্রেসিভ এডুকেশন কি মনে করছে? আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, এটা প্রোগ্রেসিভ এডুকেশনের অন্তর্গত এবার। কনজারভেটিভ প্রোগ্রেসিভ, কনজারভেটিভ প্রোগ্রেসিভ। কনজারভেটিভ মানে কি? হ্যাঁ, আর প্রোগ্রেসিভ মানে তাহলে সামনের দিকে এগিয়ে যাবে। প্রোগ্রেসিভ মানে চেঞ্জ হবে, ক্যারিকুলাম বলো, সিলেবাস বলো, যা কিছু বলো, সব মডিফাই করা সম্ভব, কোনো কিছু ফিক্সড না। এটাই প্রোগ্রেসিভের আসল বক্তব্য। এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেগুলো হচ্ছে জন ডিউইর ট্রাইপোলার এডুকেশনের মডেলের যে 3টা মেরু ছিল, কি কি ছিল? একটা হচ্ছে টিচার, একটা হচ্ছে চিলড্রেন বা চাইল্ড, আর একটা হচ্ছে সোসাইটি বা এনভায়রনমেন্ট। 3টা মেরু, এটার মাধ্যমে শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ সম্ভব। চাইল্ড সেন্টার্ড আর টিচার সেন্টার্ডের মধ্যে পার্থক্য লেখা আছে, দেখো।
এনরিচড সিডিপি অ্যান্ড কিওয়ার্ড চিট সিট প্রথমে ফার্স্ট পেজেই আছে। জন ডিউই কিন্তু এই চাইল্ড সেন্ট্রিক এবং প্রোগ্রেসিভ এডুকেশনে খুব ইম্পর্ট্যান্ট একটা নাম। হুম। পেয়েছো? ওকে। তারপরে চাইল্ড সেন্টার এডুকেশনে কি করতে হবে? সেন্ট্রিকে ইভ্যালুয়েশন কীরকম হবে? কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। আর যেটা টিচার সেন্টার সেখানে তো মার্কস দেয়, গ্রেড দেয়, তাই না? ওই জন্যই অ্যাকচুয়ালি আমাদের পাস ফেল উঠিয়ে দিয়েছে, যেটার বাজে এফেক্ট পড়ছে। কিন্তু পাস ফেল উঠিয়ে দেওয়ার মানে এটাই যে কোনো বাচ্চাকে তুমি ডিমোটিভেট করবে না। হুম। তো যাই হোক, এটাকে আবার অন্যভাবে মানে যাই হোক, আবার ভিডিও বন্ধ করতে হবে, দরকার নেই। কুপ্রভাব পড়ে যাবে, কুপ্রভাব পড়ে। আরেকটা ইমোশনাল ইন্টেলিজেন্সের কথাও আছে, যেটা আইকিউ এর উল্টো, ইকিউ। ইমোশনালি একটা বাচ্চা কতটা ইন্টেলিজেন্ট, মানে সে কতটা নিজেকে সেলফ রেগুলেট করতে পারে, মোটিভেট করতে পারে, অন্যের প্রতি তার এমপ্যাথি কিভাবে জন্মায়, তার সোশ্যাল স্কিল কি, এটা গার্ডনার। কি ছিল ওখানে অপশন? আচ্ছা ঠিক আছে, দেখছি, দাঁড়াও, ইকিউ দেখছি পরে। তারপরে কি থিঙ্কার্স, কে কোন মডেল বলেছে, কোন ধরনের স্কুল? জন ডিউই প্রোগ্রেসিভ এডুকেশন ল্যাব স্কুল। ফ্রয়েবেল কি বলেছে? কিন্ডার গার্টেন স্কুল কোনগুলো? বাচ্চারা গিয়ে খেলতে খেলতে শিখবে, গার্ডেন থাকবে। মারিয়া মন্তেশ্বরীরও স্কুল কিন্তু ইম্পর্টেন্ট। এ কি বলেছে? সেন্সারি ট্রেনিং, যেখানটাতে সেন্সারগুলোকে ভালো করে ট্রেনিং করানো হবে। তারপরে হচ্ছে রুশো কি বলেছে? ন্যাচারালিজম, নেচারের মধ্যে বাচ্চা পড়াশোনা করবে। আর আমাদের এদিককার গিজুভাই বাদেখা এ কি বলেছিল? দিবা স্বপ্ন, মানে বাচ্চারা যেন ডে ড্রিমিং এর মাধ্যমে পড়াশোনা করে, বাচ্চাদের উপরে কোনো প্রেশার দিয়ে দেওয়া না হয়। তারপরে এখানে কিছু ওয়ার্ড আছে, এগুলো তোমরা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে, মানে পুরোটা শেষ হয়ে যাওয়ার পরে। এটা নিয়ে আর আমি কিছু বলছি না। এরপরে মাল্টিপল ইন্টেলিজেন্সটা বলি, শেষ করব। মাল্টিপল ইন্টেলিজেন্স বলো। ও আচ্ছা আচ্ছা, এর পরেরটাতে ছিল প্রোগ্রেসিভ এডুকেশন। হ্যাঁ, অনেক কিছুতে পারদর্শী। আর আচ্ছা, আইকিউকে আগে ক্রিটিক করো। ইন্টেলিজেন্স কোশ্চেন, বুদ্ধাঙ্ককে ক্রিটিক কেন করা হলো সমালোচনা? শুধুমাত্র ম্যাথ আর রিজনিং এর উপর ডিপেন্ড, মানে পড়াশোনার বিষয়ের উপরে করা হচ্ছিল, তো সেটা তো বাকি বিষয় দেখে আইকিউ বলা হচ্ছিল না, নাচ গান বা ফিজিক্যালি কিছু, তাই জন্য সেজন্য আইকিউকে আমরা ক্রিটিক করলাম। মানে একটা বাচ্চার মেইন স্ট্রিম যে স্টাডি, একাডেমিক, স্কলাস্টিক, সেটার মাধ্যমে আইকিউ বিচার করছিলাম আমরা। তাও আইকিউয়ে স্কলাস্টিকের সব কিছু থাকছিল না, ল্যাঙ্গুয়েজ বা এই জিনিসপত্রগুলো থাকছিল না, শুধুমাত্র রিজনিং বা এই এবিলিটিগুলো দেখা হচ্ছিল। তো সেটাকে আমরা বিচার করার পরে গার্ডনার একটা থিওরি দিল, 8 ধরনের ইন্টেলিজেন্স বলল। কি কি? প্রথমত বললো হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজের প্রতি কারো দক্ষতা থাকে, যেটাও ইনেট, মানে জন্ম থেকে পেয়ে যাচ্ছে বা নিজেকে তৈরি করছে আর কি। লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। স্পেশিয়াল ইন্টেলিজেন্স, না দেখে বলো এটা কাদের হয়? ইম্পর্টেন্ট টার্ম। স্পেশিয়ালের একটা জিনিস বলেছিলাম যেটা দিয়ে মনে রাখবে। না, ভিজুয়াল। 3Dতে কল্পনা করতে পারবে যারা। স্কাল্পচার ছিল না, স্কাল্পচার তো 3D না, স্পেস না, ইয়ে তোমার আর্কিটেক্ট। স্পেশিয়াল মানে স্কাল্পচারও হবে, ভেঙে ভেঙে তৈরি করছে, আর এটা না দেখেই তৈরি করে দেবে। মানে কিছুই নেই সেই জায়গাটাতেও কল্পনা করে তৈরি করছে। স্পেশিয়াল। হ্যাঁ, পাইলট হবে। তারপরে নাবিকের কথা বলা হয়েছিল, কারণ ওরা ওইভাবে কল্পনা করে এগোচ্ছে। দেখতে তো পাচ্ছে না পাইলট, এখন যদি অনেক যন্ত্রপাতি হয়ে গেছে, আগে তো কিছুই ছিল না। তারপরে বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, এটা কারা? জিমন্যাস্টিক, কোরিওগ্রাফার, সার্জেন্ট, সবাই। মিউজিক্যাল ইন্টেলিজেন্স, গান ভালো পারবে।
আচ্ছা, এবার এই দুটো ইম্পর্টেন্ট, ইন্টারপার্সোনাল আর ইন্ট্রাপার্সোনাল, দুটোর মানে বলো। বলো ইন্ট্রাপার্সোনাল হচ্ছে যে নিজেরটা ভালো বুঝবে। কোনটা? ইন্ট্রা, যে নিজেকে ভালো হুম। বুঝবে, মানে নিজের উইকনেস আর নিজের স্ট্রং পয়েন্টটা। আর ইন্টারপার্সোনাল হচ্ছে যে সামনের জন্য ভালো বুঝবে, যেমন হচ্ছে জ্যোতিষী, কবিরাজ, হুম শিক্ষক, টিচার। হুম হুম সাইকোলজিস্ট ইসের মধ্যে ছিল, ইন্টার ইন্ট্রা। ইন্ট্রা তো নিজের। হুম ও সাইকোলজিস্ট তো তুমি সাইকোলজিস্ট বলেছিলে নিজেকে দুটোই বুঝবে, হবে। নিজের হ্যাঁ, উপরে হ্যাঁ, অ্যাপ্লাই করবে। হ্যাঁ, হ্যাঁ। হুম এই জন্য সাইকোলজিস্টদের জীবনে সুখ থাকে না। হুম। তো সাইকোলজিস্ট ইন্ট্রা, মানে বেশিরভাগটাই ইন্ট্রা, নিজের মধ্যে অ্যাপ্লাই করে। আর এটাও বলেছিলে যে ওটার option মধ্যেও হবে। হুম ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স এক্সাম্পল। gardener, হ্যাঁ হ্যাঁ, আর farmer, ফার্মার, ওরা। ব্যাস এটুকুই ছিল। স্টার্নবার্গের ট্রাই, আরও কিছু থিওরি আছে, এগুলো একটু পড়বে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ওই জন্য আমি আর পড়াচ্ছি না, বাকি তো সব ঠিকই আছে। ঠিক আছে, আর বাকি আমাদের থাকলো হচ্ছে সিসিই অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ সামেটিভের পার্থক্য, ফর্মেটিভ যেটা ক্লাস চলাকালীন হচ্ছে, সামেটিভ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে, মানে অনেকগুলো ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে একসাথে নিয়ে। আর কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের গোল, কম্প্রিহেন্সিভ মানে কি? এক্সট্রা সব কিছু সর্বাঙ্গীন, এক্সট্রাও থাকবে, স্কোলাস্টিকও থাকবে, নন স্কোলাস্টিকও থাকবে, এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। কন্টিনিউয়াস মানে কন্টিনিউ চলতেই থাকবে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, বলো নমিতা, অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর পার্থক্য। শিখনের জন্য মানে ওটা শিক্ষা যেটা হচ্ছে শিখনের জন্য মূল্যায়ন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এটা ফর্মেটিভ না সামেটিভ? দাঁড়াও দাঁড়াও, ও পারবে। কেন বলে দিল? না না শিখনের জন্য, কারণ সে যখন সেটা শিখতে আগ্রহ হচ্ছে, এবার সেই পরিপ্রেক্ষিতে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে বা তখন সে সাথে সাথে যে উত্তরটা দিতে পারছে। তো ফর্মেটিভটা ইন নেচার কি ডায়াগনস্টিক, মানে ডায়াগনস্ট করা হয় সেখানটাতে যে কার কি দুর্বলতা রয়েছে, কার কি ভালো দিক রয়েছে, সেটা তাহলে ওটা শিখনের জন্যই হচ্ছে। আর শিখনের শেষে যে মূল্যায়নটা হচ্ছে সেটা কি? সামেটিভ, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, শিখনের মূল্যায়ন। ঠিক আছে, এটুকুই তো ছিল, আর কিছু ছিল কি? জেন্ডার ছিল, জেন্ডার তো জানাই তোমরা মোটামুটি, সোশ্যাল কন্ট্রাক্ট, আর সেক্সটা কি বায়োলজিক্যাল, যেটা আমরা পাই, যেটা চেঞ্জ করা সম্ভব নয়। ওকে, বন্ধ করে দাও।